Hello and welcome friends. In this video I am going to discuss about fundamental rights. In the last video I had discussed right to equality, that is from article 14 to article 18. In this video I will discuss right to freedom. My dear friends, লাস্ট ভিডিওতে আমি রাইট টু ইকুয়ালিটি সম্বন্ধে ডিসকাস করেছিলাম। আজকের ভিডিওতে আর্টিকেল 19 থেকে ডিসকাস শুরু করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা আমার চ্যানেলে একবার ভিজিট করবে। কারণ কি, এটা আমার চ্যানেল, তোমরা আমার চ্যানেলে আরো অনেক ভিডিও পাবে যেটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে। সো these are playlist in my channel. In case you are new at my channel, please go to my playlist and take a look. Perhaps you can be benefited with those videos. আজকের ভিডিওতে ফার্স্ট আমরা শুরু করছি আর্টিকেল 19 থেকে। দেখো, আর্টিকেল 19 guarantees to all citizens 6 fundamental rights. এই ছটা কি কি একদম মনে রাখতে হবে। রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, মানে কিছু বলা এবং নিজস্ব অভিব্যক্তি প্রকাশ করার স্বাধীনতা। রাইট টু অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস, কোথাও একত্রিত হওয়া, জমায়েত করার অধিকার, বাট অবশ্যই সেটা হ্যাজ টু বি উইদাউট আর্মস। নেক্সট, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশনস অর ইউনিয়নস অর কোঅপারেটিভ সোসাইটিস। বিভিন্ন অ্যাসোসিয়েশন, ইউনিয়ন বা কোঅপারেটিভ সোসাইটি যদি কেউ মনে করে কোনো একটা গোষ্ঠী, কিছু মানুষজন, তারা সেটা তৈরি করতে পারে, সেটা তৈরি করা তাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। নেক্সট, রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে কোনো জায়গায় ফ্রিলি ঘুরে বেড়ানোর অধিকার। রাইট টু ডিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে কোনো জায়গায় বসবাস করার অধিকার, সেটেল করার অধিকার। এবং লাস্ট, সিক্সথ ওয়ান ইজ রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস। এই আর্টিকেল 19 এই ছটা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে ডিসকাস করে। এখন দেখো, আর্টিকেল 19 কি তাহলে অ্যাবসলিউট, মানে স্টেটের কি কোনো অথরিটি নেই এটাকে খর্ব করার, ডিমিনিশ করার? ইয়েস, স্টেট হ্যাজ দ্য অথরিটি টু ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশনস। মানে স্টেট যদি মনে করে আমি এই ফান্ডামেন্টাল রাইটস গুলোর উপর একটা রেস্ট্রিকশন আনতে পারে। কারণ আর্টিকেল 19 itself has provided the grounds on basis of the grounds government can impose reasonable restrictions. সেই গ্রাউন্ডগুলো কি কি? যেমন দেখো, গ্রাউন্ড সভরেনিটি অর অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। যদি কোনো ফান্ডামেন্টাল রাইটস এর দ্বারা ইন্ডিয়ার সার্বভৌমত্ব এবং সংহতি নষ্ট হয়, তাহলে গভর্নমেন্ট সেটাকে রেস্ট্রিক্ট করতে পারে। সিকিউরিটি অফ দ্য স্টেট, বিট ইন্টারনাল অর এক্সটার্নাল, যদি সিকিউরিটি থ্রেট মনে হয় সেই ফান্ডামেন্টাল রাইটস কে রেস্ট্রিক্ট করতে পারে। ফ্রেন্ডলি রিলেশনস উইথ ফরেন স্টেট, মানে ধরো ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ভালো সম্পর্ক। এখন ইন্ডিয়ান কোনো সিটিজেনের কোনো বক্তব্য, লেখা ইত্যাদির মাধ্যমে যদি মনে হয় দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব আসতে পারে, গভর্নমেন্ট চাইলে তখন তার সেই লেখা বা তার বক্তব্যের উপরে রেস্ট্রিকশন আনতে পারে, তার ফান্ডামেন্টাল রাইটস কে রেস্ট্রিক্ট করতে পারে। অ্যান্ড অফকোর্স পাবলিক অর্ডার মেনটেন করার জন্য, শালীনতা, নৈতিকতা ইত্যাদি মেনটেন করার জন্য, এবং অবশ্যই কন্টেম্প্ট অফ কোর্ট, এগুলোকে মেনটেন করার জন্য state can impose reasonable restrictions on these fundamental rights. কেমন? তাহলে তোমাদের যদি কোথাও বলা থাকে যে ফান্ডামেন্টাল রাইটস, whether fundamental rights are absolute, তার মানে কি অ্যাবসলিউট নয়, রিজনেবল রেস্ট্রিকশন আনতে পারে স্টেট। সো বেসিক্যালি ফান্ডামেন্টাল রাইটস আর নেভার অ্যাবসলিউট ইন নেচার। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে। দেখো, এখানে একটা জিনিস আমি হাইলাইট করে রেখেছি, সেটা হলো রাইট টু ডেমনস্ট্রেশন অর পিকেটিং বাট নট রাইট টু স্ট্রাইক। মানে এখানে কিছু ফান্ডামেন্টাল রাইট সম্বন্ধে বলা আছে। তো বেসিক্যালি এই ফান্ডামেন্টাল রাইটস গুলো হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তোমার নিজস্ব অভিমত, অভিব্যক্তি প্রকাশ করার যে ফান্ডামেন্টাল অধিকার, সেই অধিকার আন্ডারে কিছু রাইটস বলা আছে, যেমন ফ্রিডম অফ প্রেস,
ফ্রিডম অফ অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি ইত্যাদি। তো সেখানে দেখো বলা আছে রাইট টু ডেমনস্ট্রেশন অর পিকেটিং, মানে তুমি কোনো প্রদর্শন করতে পারো গভর্নমেন্টের এগেনস্টে, কোনো গভর্নমেন্ট এজেন্সির এগেনস্টে, কোনো গভর্নমেন্ট অথরিটির এগেনস্টে প্রতিবাদ করতে পারো, বাট right to strike is not your fundamental right. You cannot claim that I have a right, I have a fundamental right to strike, because right to strike not a fundamental right. এটা মনে রাখবে। আর কখন ফান্ডামেন্টাল রাইটস কে রেস্ট্রিক্ট করতে পারে স্টেট, গ্রাউন্ডস গুলো বললাম, এবং এই গ্রাউন্ডস গুলো কিন্তু আন্ডার আর্টিকেল 19 অলরেডি ইট দিস গ্রাউন্ডস আর ইমপেডেড। নেক্সট ফ্রিডম অফ অ্যাসেম্বলি, আগে ডিসকাস করলাম, পিসফুল অ্যাসেম্বলি হতে পারে উইদাউট আর্মস, এবং রিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজ করা যেতে পারে, স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন। অ্যাট দ্য সেম টাইম ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, সমস্ত নাগরিকদের যদি তাদের মধ্যে কেউ বা কিছু মানুষ যদি মনে করে তারা অ্যাসোসিয়েশন তৈরি করবে, ইউনিয়ন তৈরি করবে, কোঅপারেটিভ সোসাইটি তৈরি করতে পারে, সেটা অবশ্যই তাদের অধিকারের মধ্যে পড়ছে, এবং again state can impose reasonable restriction on the grounds mentioned in the article 19. এবার দেখো, however the right to obtain recognition of the association is not fundamental right. Fundamental right হচ্ছে তোমার অ্যাসোসিয়েশন তৈরি করা, ইউনিয়ন তৈরি করা, বাট তুমি যদি গভর্নমেন্টের কাছে তোমার স্বীকৃতি চাও, সেটা তোমার ফান্ডামেন্টাল রাইটস এর উপরে ডিপেন্ড করছে না। তুমি কোঅপারেটিভ সোসাইটি তৈরি করতে পারো, অ্যাসোসিয়েশন তৈরি করতে পারো, বাট রাইট টু অবটেন রিকগনিশন ইজ নট ইওর ফান্ডামেন্টাল রাইটস। কেমন? নেক্সট ফ্রিডম অফ মুভমেন্ট, তুমি ইন্ডিয়ান টেরিটরির যে কোনো জায়গায় চলাফেরা করতে পারো, যেতে পারো, বাট এগেন স্টেট হ্যাজ দ্য পাওয়ার টু restrict on your freedom of movement. গ্রাউন্ড আছে যেমন the interest of general public, scheduled area যেগুলো আছে, scheduled tribes যেখানে থাকে, সেই সমস্ত জায়গায় কিন্তু অলরেডি রেস্ট্রিকশন করা আছে। নর্থ ইস্ট ইন্ডিয়া, যেমন অনেক জায়গায় ত্রিপুরা, আসাম, মণিপুর, সেখানে কিন্তু বিভিন্ন এরিয়া, যেটাকে scheduled এরিয়া বলা হয়, সেখানে তুমি চাইলে যেতে পারো না, ডিসেবল রেস্ট্রিকশন অলরেডি ইজ ইম্পোজড। কেমন? নেক্সট দেখো, ফ্রিডম অফ মুভমেন্টের কিন্তু দুটো ডাইমেনশন আছে, একটা হচ্ছে তোমার ইন্টারনাল, মানে রাইট টু মুভ ইনসাইড দ্য কান্ট্রি, তুমি ভারতবর্ষে যে কোনো জায়গায় গেলে সেখানেও স্টেট রিজনেবল রেস্ট্রিকশন আনতে পারে। আর একটা হচ্ছে রাইট টু গো টু আউটসাইড ইন্ডিয়া, দেশের বাইরে যদি তুমি যেতে চাও। দেখো, দেশের বাইরে যাওয়াটাও সুপ্রিম কোর্ট হ্যাজ আপহেল্ড দ্যাট রাইট টু গো টু অ্যাব্রড ইজ অলসো ফান্ডামেন্টাল রাইট, বাট রাইট টু গো টু অ্যাব্রড কামস আন্ডার আর্টিকেল 21, দ্যাট ইজ পার্সোনাল লাইফ অ্যান্ড লিবার্টি। কেমন? সো ইন্টারনাল মুভমেন্টের ব্যাপারটা আর্টিকেল 19 এর মধ্যে আসছে, রাইট টু মুভ ফ্রিলি, আর এক্সটার্নাল যেটা মুভমেন্ট, যেটা রাইট টু গো টু অ্যাব্রড ইজ কামস আন্ডার আর্টিকেল 21। ফ্রিডম অফ রেসিডেন্স, যেটা আর্টিকেল 19 এর মধ্যে আসছে, একই হবে, ইন্ডিয়ান টেরিটরি যে কোনো জায়গায় তুমি বাসস্থান তৈরি করতে পারো, বাট অলসো state can impose restriction on ground of general public order and protection of interest of any scheduled tribes, মানে যদি scheduled এরিয়া হয় সেখানে রেস্ট্রিকশন আছে। নেক্সট ফ্রিডম অফ প্রফেশন, দেখো ফ্রিডম অফ প্রফেশন মানে তুমি তোমার চয়েস মতো যে কোনো কাজ করতে পারো, যে কোনো পেশা গ্রহণ করতে পারো, যে কোনো বিজনেস করতে পারো, বাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট হ্যাজ টু বি লিগ্যাল। এটাকে লিগ্যাল হতে পারে, তুমি কোনো ইলিগ্যাল কাজ করতে পারো না, ইলিগ্যাল কাজ করলে অবশ্যই স্টেট ক্যান টেক অ্যাকশনস এগেইনস্ট ইউ। কেমন? সো আর্টিকেল 19 এ এই 6টা রাইটস সম্বন্ধে বলা আছে। নেক্সট আর্টিকেল 20, আর্টিকেল 20 টকস অ্যাবাউট প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস, মানে কেউ অপরাধ করেছে, অপরাধের পরে তার অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্টের পরে তার ট্রায়াল হয়েছে, ট্রায়াল হওয়ার পরে যে কনভিকশন, সেই কনভিকশনে নেয়ার পর্যন্ত তাকে কিছু রাইট দেওয়া হয়েছে। যে কেউ যদি কোনো অফেন্স কমিট করে, তার মানে তাকে কোনো রাইট থাকবে না, তার কোনো অধিকার থাকবে না, এমন নয়, তারও কিছু সার্টেন রাইটস আছে, এবং আর্টিকেল 20 তে সেই রাইট সম্বন্ধে ডিসকাস করা আছে। কি কি রাইট? না, নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, মানে যখন কোনো একটা অফেন্স কমিটেড হয়েছে, সেই টাইমে সেই অফেন্স কমিট করার জন্য যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের প্রভিশন অনুযায়ী সে পানিশমেন্ট পাবে। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো নতুন অ্যাক্ট তৈরি হয়, নতুন অ্যাক্টে যদি কোনো নতুন পানিশমেন্ট থাকে, সেই পানিশমেন্টটা কিন্তু এনফোর্স হবে না। কেমন? তার মানে কোনো অফেন্স কমিট করার সময়ই যে অ্যাক্ট আছে এবং সেই অ্যাক্টের প্রভিশন অনুযায়ী অনলি
পানিশমেন্ট পাবে, এটাকে বলা হয় নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। নেক্সট, নো ডাবল জিওপার্ডি। নো ডাবল জিওপার্ডি মানে কোনো একজন ব্যক্তি যদি একবার অফেন্স কমিট করে থাকে তাহলে তার সেই একবার অফেন্সের জন্য সে একবারই পানিশমেন্ট পাবে। কেমন? একবার অফেন্সের জন্য মোর দ্যান ওয়ান টাইম পানিশমেন্ট সে কিন্তু পাবে না। নো সেলফ ইনক্রিমিনেশন। নো সেলফ ইনক্রিমিনেশন মানে যে অপরাধী যে অপরাধ কমিট করেছে তাকে বাধ্য করা যাবে না নিজের এগেইনস্টে উইটনেস দেওয়ার জন্য। মানে কেউ যদি কমিট করে থাকে তাহলে অন্যকে উইটনেস হিসেবে তুলতে হবে, তাকে বাধ্য করা যাবে না যদি কিনা সে নিজেই রাজি থাকে। কেমন? দেখো নেক্সট ইম্পর্টেন্ট, আমার মনে হয় ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইটস যেটা হচ্ছে আর্টিকেল 21, and article 21 declares that no person shall be deprived of his life or personal liberty except according to the procedure established by law. দেখো আর্টিকেল 21 বলছে কারো পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবন এবং স্বাধীনতা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না যদি কিনা সেখানে কোনো আইনের দ্বারা কোনো প্রসিডিউর এস্টাবলিশড হয়ে থাকে। যদি কোনো আইন থাকে এই আইনের বলে এই অধিকারগুলো ছিনিয়ে নেওয়া হচ্ছে, খর্ব করা হচ্ছে, সেটা আলাদা ইস্যু। আদারওয়াইজ ইউ ক্যানট টেক অ্যাওয়ে এনিথিং ফ্রম পার্সোনাল লাইফ অ্যান্ড লিবার্টি। দেখো তোমরা আমার চ্যানেলে গেলে প্লেলিস্টে গেলে একটা ভিডিও পাবে, যে ভিডিওতে আমি প্রসিডিউর এস্টাবলিশড বাই ল অ্যান্ড ডিউ প্রসেস অফ ল দুটো কথা আছে সেটা সম্বন্ধে ডিসকাস করেছি। তোমরা যদি এই টার্মস দুটো ক্লিয়ারলি না জেনে থাকো তাহলে আমি রিকোয়েস্ট করবো তোমরা আমার প্লেলিস্টে যাও, ওখানে ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো সুপ্রিম কোর্ট ইন মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস gave a list which contained fundamental rights under article 21. অনেক রাইটস আছে আন্ডার 21 এর মধ্যে পড়বে, যেমন রাইট টু লাইভলিহুড, রাইট টু প্রাইভেসি, রাইট টু শেল্টার, রাইট টু হেলথ, এগুলো সমস্ত রাইট টু ফ্রি এডুকেশন আপ টু 14 ইয়ার্স অফ এজ, রাইট টু পার্সোনাল লাইফ অ্যান্ড লিবার্টির মধ্যে পড়ে। নেক্সট, রাইট টু এডুকেশন। দেখো রাইট টু এডুকেশন আমাদের কনস্টিটিউশন শুরু থেকে ছিল না, পরবর্তী ক্ষেত্রে থ্রু 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর্টিকেল 21 কে আমেন্ড করে 21 এ ইনসার্ট করা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রত্যেক সিটিজেনকে বেসিক বা এলিমেন্টারি এডুকেশনটা দিতে হবে আপ টু 14 ইয়ার্স অফ এজ, এবং এটা আরটিই অ্যাক্ট 2005 এর মাধ্যমে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছিল। কেমন? নেক্সট, প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। মানে কাউকে যদি অ্যারেস্ট করা হয় বা ডিটেইন করা হয় তার অ্যারেস্ট এবং ডিটেনশনের ক্ষেত্রে কিছু তার রাইটস থাকবে, মানে অ্যারেস্ট এবং ডিটেনশন এগেইনস্টে কিছু রাইটস থাকবে। আর্টিকেল 22 তে সেই রাইটসগুলো সম্বন্ধে ডিসকাস করা হয়েছে। দেখো কোনো অ্যারেস্ট ও ডিটেনশন দু রকম হতে পারে, একটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন হতে পারে আর একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। পিউনিটিভ ডিটেনশন মানে কি, কাউকে পানিশমেন্ট দেওয়ার জন্য, মানে কেউ অফেন্স কমিট করে ফেলেছে, অ্যারেস্টেড হয়েছে, ট্রায়ালের মাধ্যমে তাকে কোনো ডিটেনশন করা হলো, জেলে রাখা হলো, জেল দেওয়া হলো, এটাকে বলা হয় পিউনিটিভ ডিটেনশন। মানে পিউনিটিভ ডিটেনশন হচ্ছে তার মানে অফেন্স কমিট হয়ে যাওয়ার পর। আর প্রিভেন্টিভ ডিটেনশন কি, প্রিভেন্টিভ ডিটেনশন কোনো ফিউচার কমিট অফ অফেন্স হতে পারে বা কোনো ব্যক্তি ভবিষ্যতে কোনো অপরাধ করতে পারে সেইটা ধারণা করে যদি কাউকে অ্যারেস্ট করা হয় তখন তাকে বলে প্রিভেন্টিভ ডিটেনশন। মানে এটা সাসপিশন ডাউটের বশে কাউকে অ্যারেস্ট করা হয়, এবং এই প্রিভেন্টিভ কথা ইউজ করা হচ্ছে কারণ কোনো ফিউচার অফেন্স কমিট হওয়ার থেকে প্রিভেন্ট করার জন্য ডিটেনশনটা করা হয়। এবং আর্টিকেল 22 তে তোমার বোথ অ্যারেস্টের ক্ষেত্রে কিছু ফান্ডামেন্টাল রাইটস বলেছে, যেমন যদি কেউ অ্যারেস্টেড হয় তাকে তার অ্যারেস্টের গ্রাউন্ডটা বলতে হবে, কি কারণে তাকে অ্যারেস্ট করা হলো সেই কারণটা তাকে বলতে হবে, এবং তাকে লিগ্যাল এইড দিতে হবে, তাকে তার উকিলের সঙ্গে কথা বলার স্কোপ দিতে হবে যাতে করে সে নিজেকে ডিফেন্ড করতে পারে আইনের চোখে। এবং অবশ্যই 24 আওয়ার্সের মধ্যে ডিটেনশনে 24 আওয়ার্সের মধ্যে তাকে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সামনে প্রডিউস করতে হবে, এবং সেই ম্যাজিস্ট্রেট যদি ফার্দার ডিটেনশন অর্ডার না দেয় তাহলে 24 ঘন্টার পরে তাকে কিন্তু ছেড়ে দিতে হবে। কেমন?
আর প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে কি বলা হয়েছে না, প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে বলা হয়েছে যে এই ধরনের ডিটেনশন 3 মান্থসের বেশি কিন্তু লাস্ট করতে পারে না, যদি কিনা কোনো অ্যাডভাইজারি বোর্ড কোনো সাফিসিয়েন্ট রিপোর্টস দেয় এবং যে রিপোর্টসে কোনো কজ থেকে থাকে যে তাকে এক্সটেন্ড করা হোক, আদারওয়াইজ প্রিভেন্টিভ ডিটেনশন 3 মাসের বেশি কিন্তু এক্সটেন্ডেড হতে পারে না। বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে প্রিভেন্টিভ ডিটেনশন বিভিন্ন টাইমে করা হয়েছে ইন্ডিয়াতে, এগুলো তোমরা দেখে নিতে পারো, নট সো ইম্পর্টেন্ট। কেমন? আশা করি তোমরা ভিডিওটা দেখে ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে তোমাদের ক্লিয়ার হলো। তোমরা একবার লোকসঙ্গী গানটা পড়ে নেবে, আশা করি সমস্ত কিছু মনে থাকবে। কেমন? সো আই থ্যাংক ইউ ফর ইউর টাইম, হ্যাভ এ গ্রেট ডে।